আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আগে একটা ভিডিওতে আমরা লোটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম নিয়ে কিছু কথা বলেছিলাম। তো এবারে আমরা একদম শুরু থেকে শেষ অবধি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যদি আপনি করতে চান বা করছেন, তো কি কি প্রসেস আছে, কি কি স্টেপস আছে, সেই নিয়ে একটু ডিটেলসে কিন্তু আজকে আমরা কথা বলবো। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম শুরু করছি কেউ, তো একদম ট্যাঙ্ক আনা থেকে একদম প্রপার ওয়েতে স্টেপস গুলো একটু বল। হ্যাঁ, ট্যাঙ্ক আনা থেকে মানে প্রপার ওয়ে বলতে যেটা বেসিক্যালি একদম জোর দিতে হবে সেটা হচ্ছে প্রপার সাবস্ট্রেট, প্রপার লাইট, ফার্টিলাইজার, CO2 সিস্টেম এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিল্টারেশন। যদি আমরা 2 ফুটের একটা ট্যাঙ্ক করি, তার যাতে মিনিমাম ওই যে ওয়াটার ভলিউম রয়েছে তার 6 গুণ। যদি 100 লিটারের ট্যাঙ্ক হয় তাহলে 600 লিটার ফিল্টার আউটপুট ফ্লোটা লাগবে পার আওয়ার। 600 লিটার আউটপুট ফ্লো লাগবে পার আওয়ার। তো ফিল্টারেশনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি যে ওই ট্যাঙ্কে এক্সিস্ট করবে প্লান্ট এবং ফিশ প্রত্যেকে, এবং এত বায়োলজিক্যাল জিনিসপত্র সেখানে তার ভেতর থাকবে, তার যে বায়ো ওয়েস্ট ক্রিয়েট হবে তাকে মেনটেন করার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ফিল্টারেশন। এবার যখন আমরা পাওয়ারফুল ফিল্টারেশন ইউজ করবো, সেখানে ম্যাক্সিমাম আমরা ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে দেখি, কারণ সাম ফিল্টারে কি হয়, জলের সাথে CO2টা যখন সাম চেম্বারে যায় তখন সেখান থেকে CO2টা আলাদা হয়ে বেরিয়ে যায়। সুতরাং CO2 ট্যাঙ্কে প্রপারলি CO2 ট্যাঙ্কে আমরা ক্যানিস্টারটা ইউজ করে প্রেফার করা। এবার সাবস্ট্রেটে গেলে প্রথম যে বেস লেয়ারটা আমি সবসময় ভাবি যে যদি 2 ফুটের ট্যাঙ্ক হয় তাহলে যত অ্যাটলিস্ট 1.5 ইঞ্চি মতো শুধুমাত্র লাভ আছে। এবার যারা অ্যাকোয়াস্কেপ করে তাদের ক্ষেত্রে আলাদা বিষয়টা, আমরা অ্যাকোয়াস্কেপিং এ যাইনি, মানে বিষয়টা আমরা অ্যাকোয়াস্কেপ নিয়ে ভাবছি না যে আমার স্কেপ কি হবে, বা তুমি যদি কোনো কম্পিটিশন ট্যাঙ্ক বানাও সেক্ষেত্রে গল্পটা সম্পূর্ণ আলাদা হবে। আমি বলছি বেসিক প্ল্যান্টেড ট্যাঙ্ক, যেটা এমন ভাবে তুমি সেট আপ করলে যেটা দীর্ঘ বছরের পর বছর ভালোভাবে চলবে, লং লাস্টিং। সেখানে প্লান্টও লং লাস্টিং, মানে প্ল্যান্ট দীর্ঘ বছর ধরে সেখানে থাকবে, ফিশেস দীর্ঘ বছর ধরে থাকবে। যে ধরো তুমি একটা মিনিমাম ধরে নাও 5 বছরের জন্য তুমি একটা ট্যাঙ্ক সেট আপ করছো, প্ল্যান্টেড ট্যাঙ্ক সেট আপ করছো। কিভাবে ওয়েতে করলে তোমার সেটা ঠিকভাবে থাকবে। এবার 1.5 ইঞ্চি একটা ধরো তুমি 2 ফুটের ট্যাঙ্কে ধরো তুমি প্ল্যান্টেড ট্যাঙ্ক করছো, তুমি বলো 1.5 ইঞ্চি। যত বড় ট্যাঙ্ক হবে আরেকটু যদি বেশি, ধরো অ্যারাউন্ড 3 ইঞ্চি মতো বা 2.5 ইঞ্চি মতো যদি একটা লাভা চিপের লেয়ার। কারণ কি, একদম বেস লেয়ারটা লাভা চিপ থাকলে কি হবে, লাভা চিপের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আমরা যাই, হ্যাঁ, এবং এয়ার থাকবে এবং ভেতরে রুটের মাধ্যমে যত ভেতরে অক্সিডাইজেশন হবে তত ট্যাঙ্ক হেলদি থাকবে। আচ্ছা, লাভা চিপের তলায় একটা ব্যাকটেরিয়ার না, আমি বলছি এক্স্যাক্টলি যেটা আমরা একদম স্টার্টিং এ দিই, তো ওটা না ভালো কাজ করে হচ্ছে কি সয়েলের সাথে। সয়েলের মধ্যে কার্বন কম্পোনেন্ট বা বিভিন্ন ধরনের, শুধু সয়েল দিয়ে যদি বেস করা না, শুধু সয়েল দিয়ে না, এই জন্যই বলছি আমি ব্যাকটেরিয়াটা পরে ইমপ্লিমেন্ট করা উচিত। মানে প্রথমে তুমি লাভা রক দিয়ে বেসটা বানালে, তারপর 1 ইঞ্চির একটা সয়েলের লেয়ার দিয়ে এইবার তুমি পাউডার ব্যাকটেরিয়া যেটা আমরা ইউজ তার উপরে এবার সয়েলটার উপরে তুমি ব্যাকটেরিয়াটা দিলে। ধরো মানে 3টে মেনলি কম্পোনেন্ট থাকে, ক্লিয়ার ওয়াটার ইসে থাকে, মানে এডিএর যেটা সুপার ফোর যেটা রয়েছে, এডিএ সুপার ফোরটাই আমি ইউজ করি। এবার ওখানে ব্যাকটেরিয়া, ওই পাউডার ব্যাকটেরিয়াটা তুমি ওখানে দিয়ে এবার তার উপরে তুমি আরো মোটামুটি ধরো না, ওই সামনের দিকে ধরো একটু কম রাখলে 1.5 ইঞ্চি মতো সয়েল রাখলে, আর পেছনে ধরো একটু বেশি, কারণ পেছনের লেয়ারটা একটু বড় রাখতে হবে। তো পেছনে যেহেতু আমরা টলার প্ল্যান্টস ইউজ করি, তো মানে সেক্ষেত্রে ওই প্ল্যান্টের রুটটা ধরার জায়গাটা আর একটু বেশি, না পেছনটা অনেকের ডেপথের জন্য ওটা বড়। হ্যাঁ, নরমালি হাইটটা বড়, বাই লুকস যে মোটা করে একটু পেছনটা। সুতরাং আমরা প্রথমে রাখছি ধরো 1.5 ইঞ্চি মতন, 1.5 থেকে 2 ইঞ্চি মতন লাভা চিপ, তারপরে ধরো আরো 2 থেকে 2.5 ইঞ্চি মতো সয়েল। তো এতটা মোটামুটি ধরো তুমি ডেপথ হচ্ছে, 4 ইঞ্চি মতো ডেপথ হচ্ছে, তো এতটা মতন ডেপথ হচ্ছে।
সেক্ষেত্রে তুমি 2 ফিট বাই হাইটটা তুমি একটু বাড়িয়ে নিতে পারো। 1 ফিটে অনেকে করে, তো তোমার যেহেতু নিচে একটু তোমার ফিট হলে নিচে তো 4 ইঞ্চি যদি হয়ে 4 ইঞ্চি হয়ে যায়, তো বাকি আর 8 5 ইঞ্চি ইঞ্চি হয়ে যাবে, হ্যাঁ কিছুই থাকবে থাকবে না। সুতরাং সেক্ষেত্রে তুমি হাইটটা একটু বাড়িয়ে নিতে পারো। এবং কিন্তু সাবস্ট্রেটটা আমি বলবো একটু মোটা করা উচিত, কারণ তাতে কি হয়, তাতে ট্যাঙ্কের হেলথটা মেনটেন করে দীর্ঘ, মানে লং টার্মের জন্য বলছি, 5 বছর 6 বছর 8 বছরের জন্য ট্যাঙ্কের হেলথটা খুব ভালো থাকে। এইটা হয়ে গেল সাবস্ট্রেট। এবার ওপরে তুমি ডেকোরেশনের জন্য তুমি রকস ইউজ করছো, ড্রিফটউড ইউজ করছো, বা স্যান্ড ধরো কোনো জায়গায় তুমি ইউজ করতেই পারো, ক্যাপ আপ করতেই পারো, কোনো অসুবিধা নেই। সেটা তোমার লুকস হিসাবে, বা তোমাকে তো হাইডিং স্পেসও দিতে হবে মাছের জন্য। প্লান্টের অ্যাকোয়ারিয়ামে প্লান্ট যখন পুরো হয়ে যায় তখন হাইডিং স্পেস এমনিই থাকে, খুব হেলদি একটা এনভায়রনমেন্ট এমনিই থাকে ফর ফিশেস। এইবার এইটা বানানো হয়ে গেলে এবার তুমি জল দিয়ে সাইকেল করে নিতে পারো ট্যাঙ্কটাকে, কারণ নতুন সয়েল যদি তুমি ইউজ করো, বেসিক হার্ডস্কেপ যেটুকু করা, বেসিক হার্ডস্কেপটা তুমি রেডি করে নিলে, ওই সয়েল দিয়ে তুমি তার উপরে প্রথমে সয়েল দিলাম, প্রথমে লাভা চিপ দিলাম, তারপর সয়েল দিলাম, তারপর ব্যাকটেরিয়াটা দিলাম। না, প্রথম লেয়ারটা সয়েল, একটা হালকা পাতলা লেয়ার সয়েল দিয়ে, তার উপর ব্যাকটেরিয়া দিয়ে, দেন তুমি ফুল অন সয়েলটা দিলে। আচ্ছা, সয়েলটা দেওয়ার পর তার উপরে তুমি যদি স্যান্ড দাও, তুমি স্যান্ডও দিতে পারো, বাই লুকস যদি তুমি কিছু জায়গায় তুমি স্যান্ড দিয়ে কিছু করতে পারো। কিন্তু লং টার্মের ক্ষেত্রে সবকটাই ব্যালেন্সে চলে আসে, মানে কোনো জায়গায় তুমি উঁচু নিচু করলে বা কিছু করলে ওটা থাকে না, ওটা আলটিমেটলি ফ্ল্যাট। হ্যাঁ, এবার তারপর তুমি রক দিয়ে তুমি তোমার মতো করে তুমি ট্যাঙ্কটাকে ডেকোরেট করতে পারো, যাতে হাইডিং স্পেস থাকলো, বা তুমি ড্রিফটউড দিতে পারো, রক দিয়ে তুমি করতে পারো। এবার এইটা দেওয়ার পরে, মানে এটা এই সাজানোটা হয়ে গেল আর কি, রক দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ড্রিফটউড যদি দেওয়ার হয় দিলাম, দিয়ে ড্রিফটউডটা অবভিয়াসলি আগে সিজন করে নিতে হবে একটুখানি, নাহলে তো জলের তলায় থাকবে না। হ্যাঁ, তো অনেকে ড্রিফটউডটা দিয়ে পাথর দিয়ে ওই গ্লু করে আটকে দেয় যাতে ভেসে না ওঠে, সেটাও করা যায়, বাট ওই তবে সিজন করে দিলে বেটার, কারণ ড্রিফটউডটা দেওয়ার পরেই ড্রিফটউডটার সাথে যখন জলের কানেক্ট হয়, তখন আমরা দেখেছি নানা রকম গা থেকে মাইক্রো ব্যাকটেরিয়াল গ্রোথ গুলো হয়, ওগুলো থেকে ট্যানিন বের হয়, প্রচুর পরিমাণে ট্যানিনও রিলিজ হয়, ওদের থেকে তো প্রচুর পরিমাণে ট্যানিন রিলিজ হয়, জলটা ইয়েলোইশ হয়ে যায়। তো ওগুলোর জন্য ড্রিফটউডটাকে জলে সিজন করে নেওয়া বেটার ইউজ করা। তো প্রথমে আমরা লাভা চিপ দিলাম, তার উপরে একটা সরু সয়েলের একটা লেয়ার দিলাম, তারপরে ব্যাকটেরিয়াটা দিলাম, তারপরে আরেকটা সয়েলের লেয়ার দিলাম। তো এটা হয়ে গেল আমাদের, কি বলবো, মানে বেসটা সাবস্ট্রেট বেসটা রেডি হয়ে গেল। তার উপরে পাথর দিয়ে ড্রিফটউড দিয়ে বাকিটা একটা নরমাল লুক, যেটা স্কেপ হয় সেটা নরমাল একটা স্কেপ করে নিলাম, একটা কাইন্ড অফ হার্ডস্কেপ আমরা করে নিলাম। নিয়ে এইবারে আস্তে আস্তে এরপরে কিন্তু খুব সাবধানে, এইবার যে জলটা দেবেন খুব সাবধানে দিতে হবে, খুব জোরে জল ঢাললে কিন্তু পুরো যা আপনি দিয়েছেন সব ঘেটে যাবে। তো খুব সাবধানে জলটা দিয়ে ফুল ট্যাঙ্ক করে দেবে। তো একদম ফুল ট্যাঙ্ক করে ফিল্টারেশনটা চালু করে দিলে, ফিল্টারেশন চালু করে। এবার কারণ কি, মানে তুমি স্টার্টিং থেকেই তুমি প্ল্যান্ট লাগাতে পারো, বাট যখন আমরা প্যাকেট সয়েল নতুন ইউজ করি, তখন অনেক ক্ষেত্রে কি হয়, প্রথমেই নিউট্রিশনটা হুড় করে রিলিজ করতে থাকে, বুঝতে পারো? তো অ্যামোনিয়াটা বিল্ড আপ, মানে অ্যামোনিয়া লেভেলটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে তুমি ধরো 15 দিন মতন তুমি ইউজ করলে, দিয়ে যখন তোমার পুরো ট্যাঙ্কটা সাইকেল হয়ে গেল, তুমি যখন দেখছো পেছনে তোমার ডায়াটমস আসছে বা ইউলিশ ছাপগুলো আসছে, মানে তুমি বুঝতে পারছো ট্যাঙ্ক সাইকেল ম্যাচিওর হচ্ছে, সেই সময় তুমি এবার একটা বড় ওয়াটার চেঞ্জ করলে, এবং উইকলি আমি বলবো, মানে এই টাইমটায় তোমাকে ওয়াটার চেঞ্জ করতে থাকতে হবে, কারণ প্রথমে নিউট্রিশন ব্লিচ, মানে 15 ডেজ তো এমনি রেখে দিতে হবে। হ্যাঁ, 15 ডেজ তুমি রাখতে পারো। তুমি ওখানে যখন তোমাকে টেস্ট কিট ইউজ করতে হবে, দেখতে হবে যে অ্যামোনিয়া লেভেল কমছে কি বাড়ছে কি হচ্ছে। অ্যামোনিয়ার প্রথমে তো বাড়বেই, বেড়ে তারপর যখন কমে যাবে, যখন তুমি দেখবে যে অ্যামোনিয়া লেভেল কমে গেছে, মানে তোমার ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া। 15 ডেজ পরে টেস্ট করাটাই ভালো। মাঝে মাঝে টেস্ট করলে লাভ নেই, ওটা ব্যালেন্স আসবে। 15 ডেজ তার বেশিও লাগবে, তার বেশিও লাগবে। 15 দিন পর একবার চেক করে দেখার পর যদি দেখা যায় যে অ্যামোনিয়া লেভেল নেই, তার মানে বুঝতে হবে যে ব্যাকটেরিয়া ওখানে কলোনাইজ হয়ে গেছে, ট্যাঙ্কের মধ্যে ফিল্টারেশনে কলোনাইজ হয়েছে, এবং ট্যাঙ্কে আর অ্যামোনিয়া নেই। তখন ওই তুমি সম্পূর্ণ জলটাকেই ফেলে দিতে পারো, সম্পূর্ণ জলটা ফেলে দিতে পারো। আবার এটাও ঠিক যে তখন ফিল্টার মিডিয়াতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, তার সাথে যাতে সেই ট্যাঙ্কের যে ওয়াটার প্যারামিটার, সেই প্যারামিটারের ওয়াটারই পরে তোমাকে ইউজ করতে হবে, না তো সেই ফিল্টার মিডিয়ার ব্যাকটেরিয়াগুলো মরে যেতে পারে।
মানে তুমি যে জলটা দিচ্ছ সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি কখনোই একটা র্যান্ডম 150 মানে 200-250-300 TDS এর জল দিতে পারো। তো ওই এই 15 ডেজ পরে যখন আপনি নতুন জল দেবেন তখন একটু TDS টা দেখে নিতে হবে আপনাকে। মানে তোমাকে প্রথম যে তুমি জলটা দিচ্ছ 100 লিটার জল দিচ্ছ, সেই জলটাও তোমাকে যেরকম আরো দিতে হবে, এবং তারপরে জলটা তোমাকে আরো ওয়াটার ইউজ করতে হবে যখন তুমি ট্যাঙ্ক স্টার্টিং করছো। তাহলে জলের প্যারামিটারসটা মোটামুটি কাছাকাছি থাকবে, সুতরাং সেই সমস্যাটা হবে। এরপরে 15-20 দিন পর যদি দেখো তোমার ট্যাঙ্ক নর্মালি ব্যালেন্সড মানে এসে গেছে, অ্যামোনিয়া নেই, ট্যাঙ্ক প্রপারলি ব্যালেন্স হয়েছে, তারপরে তুমি প্ল্যান্ট ইন্ট্রোডিউস করো। ওয়াটার চেঞ্জের পর তো ওয়াটার চেঞ্জের পর মানে ওয়াটার চেঞ্জ করে ধরো জলটা ফেলে দিলে, কতটা water? জলটা পুরো 80%, অ্যারাউন্ড 80% তুমি হিউজ ওয়াটার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে 80% ওয়াটার চেঞ্জটা হলো, হওয়ার পরে কি আবার জল দিয়ে দিতে হবে মানে ফুল? না, এবার তো তুমি প্ল্যান্টেশন ওই যে কমিয়ে প্ল্যান্টেশন করে তারপর ফ্রেশ জল দেবো। হ্যাঁ, প্ল্যান্টেশনটা বল, তুমি তো এতক্ষণ প্ল্যান্ট রাখোনি, তুমি তো তোমার লাইট ইউজ করোনি, CO2 ইউজ করছো। মানে ওইটার পরে তো আর মানে 80% যে জলটা কমিয়ে দিলাম, ওই কম অবস্থায় তো প্ল্যান্টেশনটাকে করে নেবো। হ্যাঁ, তোমার তো ট্যাঙ্কটা সাইকেল হয়ে গেছে। এবার ট্যাঙ্কটা সাইকেল হয়ে যাওয়ার পরে এবার তোমার এতক্ষণ পর্যন্ত লাইট CO2 কিছুই লাগছিল না, এইবার তুমি প্ল্যান্টেশনটা করলে, ঠিক আছে, তুমি প্ল্যান্টগুলো ইন্ট্রোডিউস করলে, প্ল্যান্টগুলো লাগালে বিভিন্ন প্ল্যান্ট লাইক ফোরগ্রাউন্ড প্ল্যান্ট হলো, মিড গ্রাউন্ড প্ল্যান্ট হলো, ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট হলো, কিছু ড্রিপ রুটের মধ্যে লাগানো, কিছু ড্রিপ রুটে লাগালে, সেগুলো এপিফাইটস কিছু প্ল্যান্ট হলো, যেরকম খুশি সেগুলো তুমি লাগালে। লাগিয়ে এবার তোমাকে CO2 সমস্ত যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো তুমি লাগালে, লাইটটাকে ইনস্টল করলে, করে আমি বলবো পার ডে 6 আওয়ার্স মতো তোমাকে লাইট আর CO2টাকে অন করে রাখতে হবে একসাথে। হ্যাঁ, একসাথে মানে তুমি যদি টাইমার ইউজ করো, যেরকম আমি টাইমার ইউজ করি, আমার 1 ঘন্টা আগে CO2 অন হয়, ঠিক আছে, 1 ঘন্টা আগে টাইমারে CO2 অন হয়, 1 ঘন্টা পর লাইট অন হয়, সেমলি লাইট অফ হওয়ার 1 ঘন্টা আগে CO2 অফ হয়ে যায়, এবং আফটার CO2 অফ হওয়ার পরে 1 ঘন্টা পরে লাইট অফ হয়ে যায়, ঠিক আছে। এইটা গেল। এবার ফার্টিলাইজারের বিষয়টা হচ্ছে গিয়ে তোমাকে নর্মালি যে সমস্ত লিকুইড ফার্টিলাইজার পাওয়া যায় সেগুলো এখন সিঙ্গেল একটা বটলেও তো আসছে, যেগুলো 2 আওয়ার অ্যাকোরেজ রয়েছে, ভালো ADA রয়েছে, যাই হোক ট্রপিকা রয়েছে, সেখানে সমস্ত দাওয়াই থাকে যে এক্স্যাক্টলি কত লিটার জলে কতটা ইউজ করতে হয়, তো সেটা সেই হিসাব মতো তুমি ইউজ করলে, লাইটটা 6 ঘন্টা চালালে, আর CO2 অ্যারাউন্ড 2 BPS মতো করলেই হয়। এই প্ল্যান্ট ইন্ট্রোডিউস করার পরে তো নজর রাখতে হবে প্যারামিটারগুলো নাকি? প্যারামিটার নজর রাখার কিছুই নেই, মানে ধরো তুমি প্ল্যান্ট ইন্ট্রোডিউস করলে প্ল্যান্টে অন থাকতে দিতে হবে। তোমার যেটা করণীয় সেটা হচ্ছে লাইট CO2 ঠিকঠাক টাইমে অন হচ্ছে কিনা, ফার্টিলাইজারটা প্রপারলি ডোজ করছো কিনা, এইটা খেয়াল রাখা। আর উইকলি ধরো 2 দিন অ্যাটলিস্ট 40% করে তুমি জল চেঞ্জ করছো, বা সেটা 30% হলেও হয়, নট নেসেসারি যে 40% করতে হবে। প্যারামিটারটা ঠিক আছে কিনা এটা খালি একটু খেয়াল রাখা, যে আর কোনো অ্যামোনিয়া ব্লিচ করছে না তো, বা কোনো ইম্যাচুরিটির দিকে যাচ্ছে না তো, আর কিছুই মানে উইকলি 40% করে 2 দিন করে তুমি চেঞ্জ করছো। আর দেখতে হবে স্টার্টিং এ কিছু অ্যালগি আসবেই, নিউট্রিশনের কিছু ইমব্যালেন্স তো থাকবেই, সেটাকে তুমি জাস্ট একটু কি বলবো, এটা তোমার এক্সপিরিয়েন্সের উপর, মানে একটুখানি তোমাকে ওয়ার্কআউট করে নিলে তোমার ট্যাঙ্কটা ব্যালেন্স হয়ে গেলে বাকি ট্যাঙ্কে প্ল্যান্টের মতো বাড়তে থাকবে। এবং এই প্ল্যান্টটা একটু ধরে যাওয়ার পর প্রথমে ধরো তুমি কিছু টেস্টিং ফিশ কিছু না, টেস্টিং না, তুমি একদম প্রপারলি ফিশই ইন্ট্রোডিউস করতে পারবে। যেরকম আমি প্রথমে যেরকম হচ্ছে গিয়ে অটোসিনক্লাস, যে ফিশটা অটোসিনক্লাসে ওরা অ্যালগি খায়, তো প্রথম ট্যাঙ্কের দিকে একটুখানি গ্রিন ডট অ্যালগি যেগুলো হয়, ওইগুলো একটু আসবে, মানে একটুখানি। তারপর নর্মালি ধরো ট্যাঙ্ক ম্যাচুর হওয়ার পরেই আমরা জানি যে গ্লাসের মধ্যে ডায়াটমস থাকে, আবার অনেক সময় স্নেল চলে আসাটা প্রবলেমেটিক, বিকজ স্নেল তো এমনি আসবে না। স্নেল তখনই আসবে যখন তুমি ট্যাঙ্কের মধ্যে এক্সিস্ট অন্য কোনো ট্যাঙ্কের থেকে কিছু জিনিস ইউজ করবে, তো সেখানে তো আমরা কিছু আদার্স কোনো সোর্স কিছু ইউজ করছি না। আমরা যদি টিসি প্ল্যান্ট, আমরা যদি টিসি পট ইউজ করি বা এরকম ভালো সোর্স থেকে যদি আমরা প্ল্যান্ট নিই, সেখানে আসবে না। কিন্তু বাই চান্স তাহলে তোমার পেস্টিস, মানে তোমার যদি পেস্ট চলে আসে কোনোভাবে, সেক্ষেত্রে তাহলে তো তোমাকে অ্যাসাসিন স্নেল ইউজ করতে হবে, বা সেক্ষেত্রে তোমাকে অ্যাসাসিন স্নেল পাওয়া যায় এরকম ছোট ছোট, যদি পেস্ট স্নেল যদি বাইরে থেকে কোনোভাবে মানে সংক্রামিত হয় আর কি, তাহলে তো
ওটা ইউজ করতে করলে মানে হ্যাঁ কিছুদিন তা- পরে তা- ওরা হ্যাঁ কাজ কিছুদিনের করে দেয়। মধ্যে ওরা আর ওই অ্যালগিটার যদি আপনি ছেড়ে দেন বেসিক হ্যাঁ। স্টার্টিং এর সময় যে যে অ্যালগিটা অ্যালগিগুলো আসবে প্রথমে একটু আসবে, প্রথমে গ্রিন ডাস্ট পরিষ্কার অ্যালগি আসে, প্রথমে ব্ল্যাক ব্রাশ আসে, ব্ল্যাক ডট কিছু অ্যালগি আসে, প্রথমে একটু আসে অ্যালগি, বাট ওটা টাইম টু টাইম এক্সপিরিয়েন্স করতে করতে সেটা চলেও যায়, সেটা কোনো অসুবিধা কিছু নেই। তো তারপর আস্তে আস্তে যা ফিশ হ্যাঁ এবার তুমি অটোসিনক্লাস অ্যাড করার 5-6 দিন পর, কারণ কি হয় ধরো তুমি ফার্স্টে ফোরগ্রাউন্ড প্ল্যান্টে আমরা যেরকম অনেকে যেরকম মন্টে কার্লো ইউজ করে, হেয়ার গ্রাস ইউজ করে, এটা যতদিন না প্ল্যান্টটা ধরে নিচ্ছে রুটকে, তার আগে তুমি যদি এরকম কিছু ফিশ ইন্ট্রোডিউস করাও যারা একটুখানি ফুটলো বা ঘাটলো, হ্যাঁ হ্যাঁ এবার ঘাটলে কি হবে তখন প্ল্যান্টটা আপরুটেড হয়ে যাবে, উঠে যাবে। তো যতদিন না প্ল্যান্টটা ধরে নিচ্ছে ততদিন আমি বলবো একটু ওয়েট করে যাওয়াটাই বেটার, আনলেস তুমি একটুখানি অল্প কিছু পরিমাণ অটোসিনক্লাস কিছু মানে মাঝখানে এবার তুমি ধরো অনেকে কি করে ধরো তাড়াতাড়ি প্ল্যান ধরানোর জন্য একটু হাইলি একটু ওভারডোজ করে, একটুখানি CO2টা বাড়িয়ে দেয়, একটু নিউট্রিশনটা বাড়িয়ে দেয়, একটু লাইটটা একটুখানি বাড়িয়ে রাখে। এবার সেক্ষেত্রে সেই হিসাবে নর্মালি ধরলে তোমার ধরো অ্যারাউন্ড আমি বলবো 15-20 দিন প্ল্যান্টকে শুধু অবজার্ভ করে যাও, যে মানে কিরকম ভাবে প্ল্যান্ট বাড়ছে, কিরকম ভাবে রুট হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, প্ল্যান্টের যে কোনো প্ল্যান্ট এফেক্ট হচ্ছে কিনা, মেল্ট হয়ে যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, এইগুলো এক্সপিরিয়েন্স করতে করতেই আই গেস 15-20 দিন টাইম চলে যায়। তো তার মধ্যে যখন প্ল্যান ধরে নেয় তারপর তুমি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে যে সমস্ত ফিশ সেগুলো তুমি অ্যাড করতে পারো। মানে অবভিয়াসলি তুমি তো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে তুমি এরকম কোনো ফিশ অ্যাড করতে পারবে না যারা বেসিক্যালি সাবস্ট্রেট ঘেটে দেবে বা সাবস্ট্রেট ঘেটে থাকবে, তাদের নিয়ে সমস্যা। তো তোমাকে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য বেসিক্যালি যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে যে ফিশ গুলো হয় সেগুলো ইন্ট্রোডিউস করাটাই বেটার। ওটা তো মানে যারা পিসফুলি থাকে, নিজের মতো থাকে, স্কুলিং করে। আর এখন মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট আলাদা করে কিছু নেই সেরকম। এখন নর্মালি বোতল যেগুলো আসে তার মধ্যে দেওয়াই থাকে যে কতটা কি ইউজ করতে হবে কি না, যেটা আগে যেরকম ছিল যে আমাদের প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট কি মানে এখন আলাদা এখনো পাওয়া যায়, এখনো পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। বিক্রি করে মাইক্রোনিউট্রিয়েন্ট হয়ে গেল, নাইট্রেট হয়ে গেল, পটাশিয়াম হয়ে গেল, আলাদা মাইক্রোতে তোমার আয়রন চলে গেল, তারপর আমাদের অনেক 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 নিউট্রিয়েন্ট চলে যায় ওদিকটা। তো তবে আমার মনে হয় ব্যাপারগুলো একবার মানে ওই পার্টস গুলোকে জেনে নেওয়াটা দরকার। হ্যাঁ পার্ট জেনে নেওয়া দরকার, তুমি জলের প্রত্যেকটা মানে মিনারেল গুলো বুঝতে পেরে যাবে যে কি কি থাকছে, ফার্টিলাইজার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যানা তানা যা আছে সেগুলো সমস্ত কিছু সম্পর্কে তুমি জানতে পেরে যাবে। একটা ফার্টিলাইজারের মধ্যে মানে কি কি এলিমেন্টস থাকে, মানে আপনি একটা এখন তো মানে ভালো ভালো ব্র্যান্ডেড একটা বাটলের মধ্যে সবকিছু পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি আগে যখন প্রথম সব আলাদা ফার্টিলাইজারে আলাদা কোম্পানিগুলো আলাদা বটলে আসতো, তাদের এক রকম মাপ, সেই মাপ অনুযায়ী দিতে, ইভেন অর্গানিক অ্যাসিড আলাদা করে আসতো, সমস্ত কিছু আলাদা করে। তো এই ব্যাপারগুলো মানে ভাগগুলো একটু যদি জেনে নেন তাহলে আপনাদেরই সুবিধা হবে, যে মানে এরপরে যদি আপনি চান যে না আমি আলাদা করে অথেন্টিক ওয়েতে করবো, সেইভাবেও আপনি করতে পারেন। মানে EI মেথড বলে ওটাকে, মানে ধরো কোনো প্ল্যান্টকে কিছু ধরো তুমি নাইট্রোজেনকে কন্ট্রোল করবে, যেরকম আমরা বলি না রেড প্ল্যান্টের রেডিশনেস আসে, মানে রেড কালারটা বেশি আসে যদি তুমি ট্যাঙ্কে নাইট্রোজেনকে একটুখানি কমাও। তো এইগুলো সবই আস্তে আস্তে করতে হতো, এরকম না মানে যে তোমাকে আজকে তুমি বললেই তুমি শুরু করে দিতে হবে, তোমার আস্তে আস্তে অভিজ্ঞতা যত হতে থাকবে তুমি বুঝতে পারবে কোন প্ল্যান্টটার জন্য কতটা কি দরকার। এক্স্যাক্টলি যখন তুমি একটা প্ল্যান্টকে ধরে তুমি জানতে পারো যে এই প্ল্যান্টের জন্য এটা এইটুকু দরকার, এই প্ল্যান্টের জন্য এটা এইটুকু দরকার, এটাকে এরকম করে করলে এই গাছটা এরকম হবে, এই গাছটাকে এরকম ভাবে বাড়ালে এরকম হবে। তো এটার জন্য একটু অভিজ্ঞতা, মানে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম যদি আপনি করেন মানে আপনাকে ধরে নিতে হবে আপনি ল্যাবরেটরিতে কাজ করছেন। হ্যাঁ কিছুটা মানে এবং প্রচুর জানা, মানে এটা একদিনে হয় না, ওরা দীর্ঘদিন ধরে গাছের বাড়া, গাছের স্ট্রাকচার কিভাবে বা রুট কিরকম হচ্ছে, কিছু গাছ আছে যারা রুট কলাম মানে রুট ফিট করে, মানে গাছের রুট দিয়ে গাছ সমস্ত নিউট্রিশন গুলো, তাই জন্য রুট ট্যাব ইউজ হয়, আমরা রুট ট্যাবও ইউজ করি। অনেকে আছে যারা খুব যারা রুট দিয়ে আর কি চেষ্টা করে, সেক্ষেত্রে তারা ওয়াটার কলামটাকে একটু কম রাখে, মানে ওয়াটার কলামে ফার্টিলাইজারটা কম ইউজ করে। কারণ কি হয়, ওয়াটার কলামে যদি তোমার ফার্টিলাইজার বেশি থাকে বা মিনারেল পরিমাণ বেশি রয়েছে, নিউট্রিশন বেশি রয়েছে, তখন কি হয় অ্যালগি প্রবলেমটা বেশি দেখায়। প্ল্যান্ট তো হয় কিন্তু অ্যালগিও একটু পরিমাণ আসে, সেই জন্য অনেকে কি করে যে ওয়াটার কলামে মিনারেল লেভেলটা অনেকটা কম রাখে, নিউট্রিশনটা অনেকটা কম রাখে। নিউট্রিশনটা কম রাখাতে গাছের যখন চাহিদা তখন গাছের রুট দিয়ে
চেষ্টা করবে, তখন তোমরা রুট ট্যাব ইউজ করো। সুতরাং এগুলো কিছু তো এই ব্যাপারগুলো কিন্তু আপনি পড়াশোনা তো করতেই পারেন, পড়াশোনা করলেই যে আপনি একদম পুরো মানে রুলস গুলো জেনে নিলেন, আমি এই পয়েন্ট ফলো করলেই আমার হয়ে যাবে ট্যাঙ্ক, ব্যাপারটা সেরকম নয়। আপনাকে ধরে নিতে হবে আমি একটা ল্যাবরেটরিতে একটা, হ্যাঁ অ্যাকচুয়ালি থিওরি তোমাকে জানতেই হবে। থিওরিটা বেসিক থিওরি না জানলে সমস্যা। বেসিক থিওরিটাকে জেনে তুমি যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে যাবে তখনও যে একদম বিষয়টা একদম জলের মতো হবে সেটা না, তখন তুমি নতুন নতুন জিনিস অবজার্ভ করতে থাকবে, প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ তখন তোমাকে, তবে এটা খুব একটা ডিফিকাল্ট না, আমি কখনোই বলবো না যে এটার জন্য বিশাল সায়েন্স রয়েছে বা বিশাল কিছু রয়েছে। এটা একটা বেসিক ফর্মুলা, বেসিক এক্সপিরিয়েন্স, বেসিক ফর্মুলা রয়েছে, যেটাকে তুমি যদি মেনটেন করতে পারো তুমি ইজিলি তুমি যে কোনো প্ল্যান্টেড ট্যাঙ্কই তুমি করতে পারো। তো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য প্রথম থেকে একবার যদি রিভাইজ করে দিই যে ট্যাঙ্ক যেটা আপনি করছেন, তো ট্যাঙ্কের একদম নিচে আপনাকে লাভা চিপসের লেয়ারটা দিচ্ছেন। তো আমরা যদি লিস্ট ওয়াইজ বলে দিই কি কি জিনিস আমাদের বাকেট লিস্টে রাখতে হবে। প্রপার যে ট্যাঙ্ক হচ্ছে তার যে ওয়াটার ভলিউম হবে বা ভলিউম অফ ওয়াটার যেটা হচ্ছে তার ইনটু 6 হচ্ছে কি ফিল্ট্রেশন সিস্টেম। প্রথম কথা এটা করতেই হবে, কারণ ফিল্ট্রেশন না হলে, তো ফিল্টারেশন হচ্ছে ওয়াটার ভলিউমের ইনটু 6 6 আর লাভা চিপস লাগছে, লাভা চিপস অ্যারাউন্ড 1.5 ইঞ্চি মতো ডেপথ করলে, সবথেকে 1.5 থেকে 2 ইঞ্চি ডেপথ। সয়েল লাগছে 2 থেকে 2 ইঞ্চি। স্যান্ড আপনি ইউজ করতেই পারেন, স্যান্ড ইউজ করা যাবে। তারপরে এর উপরে আপনি যদি রক আর ড্রিপ দিয়ে যা আপনি ডেকোরেশন করতে চান করছেন। এবার ফিল্টারেশন যেটা বলা হলো যে যা ওয়াটার ভলিউম তার 6 গুণ মানে পার আওয়ার ওয়াটারটাকে ফিল্টার করে, এরকম একটা সিস্টেম আপনার লাগবে। বেশি হলে তো আরো ভালো। ওভার ফিল্টারেশন ইজ গুড, আমি আগে একটা ভিডিওতে বলেছি। ওভার ফিল্টারেশনটা খারাপ নয়, ওভার ফিল্টারেশন করে রাখাই যায়। আর এরপরে হচ্ছে CO2টাও আপনাকে ওই ব্যাপারটা মানে, আচ্ছা এই CO2 2 ফুটের ট্যাঙ্কের জন্য 2.5 BPS এ চালালে ঠিক, 2.5 BPS এ 6 ঘন্টা। আর লাইটও আপনাকে ওই 6 ঘন্টা চালাতে হবে। আর লাইট আবার আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ট্যাঙ্ক ওয়াইজ, আপনার যেখানে প্ল্যান্টস গুলো রয়েছে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ লাইট পড়ে। এখন 2 ফিটের ট্যাঙ্কের জন্য ওই হিসাবেই লাইট আছে। এখন আর ওই হিসাবেই লাইট আছে, মানে কোন লাইট কি করা যায়, সব 2 ফিটের হিসাবে লাইট আছে, 3 ফুট 4 ফুট হিসাবে। সুতরাং যার যেরকম ট্যাঙ্কের ভলিউম সেই হিসাবে লাইট কিনলেই হয়ে গেল। আর লাইট কম হলেও মুশকিল, বেশি হলেও মুশকিল। তো লাইট আর CO2 এটা আপনাকে একটা নির্দিষ্ট সময় মেপে চালাতে হবে। আর বাকি তো যা ওয়াটার প্যারামিটার গুলো মেনটেন করা, ওয়াটার প্যারামিটার মেনটেন করা মানে আরো ওয়াটার দিয়ে তোমাকে জল চেঞ্জ করাটা দরকার। কারণ বেসিক্যালি নরমাল ওয়াটার, ট্যাপ ওয়াটারে যদি TDS 110 120 মধ্যে থাকে দেন ইটস ফাইন। আদারওয়াইজ তোমার তো হবে না, কারণ ওয়াটার হার্ডনেসও বেড়ে যায় তার সাথে। বেসিক্যালি যে জলের TDS বেশি না সেই জলের ওয়াটার হার্ডনেসটাও বেশি। সেক্ষেত্রে আরো ফিল্টার মানে আরো ওয়াটারই ইউজ করতে হবে। এবং সেটা যাতে জলের TDS মিটার দিয়ে সবসময় দেখতে হবে যে জলের TDSটা যে মুহূর্তে আমার 150 ক্রস করতে চলেছে সেই মুহূর্তে ওয়াটার চেঞ্জ করে ফেলতে হবে। আস্তে আস্তে TDSটাকে ওই 150 নিচে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো এইগুলো ছিল বেসিক থাম্ব রুল, একদম থাম্ব রুল। ঠিক আছে, এইগুলো হচ্ছে থাম্ব রুল আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কের। এরপরে এগুলো তো বেসিক আমাদের যা আপনাদেরকে বলার নলেজ গুলো সেগুলো আমরা বললাম। তো এরপরে কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কতটা ব্যাপারটাকে নিয়ে চর্চা করছেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ফিল্টার মিডিয়া, মানে ফিল্টারেশন সিস্টেমটা তো আমরা ক্যানিস্টার সিস্টেম করলাম, সবই ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে সেই ক্যানিস্টার ফিল্টারেশন সিস্টেমের ভেতরে যদি প্রপার বায়োমিডিয়া না থাকে তাহলে গোটা ট্যাঙ্কটাকে যারা বেসিক্যালি যে বায়োলজিক্যাল ফিল্টারেশন সেক্টরটাকে যে পুরো মেনটেন করছে, বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া গুলো যেগুলো আমাদের বন্ধু ব্যাকটেরিয়া, তাদের জায়গা যদি না থাকে তাহলে তো এটা বেসিক্যালি পুরো কাজটাই ফেলিয়ার হয়ে যেত। আচ্ছা, তো আমরা ওই ক্যানিস্টার ফিল্টার ব্যবহার করাটা সব থেকে ভালো, সেটা বললো। তো ওর মধ্যে মেইন কম্পোনেন্ট আপনাকে যেগুলো রাখতে হবে এক করে বলে দাও। যে সিরামিক রিং আছে, আমি যেটা রাখি সেটা ধরো আমার ধর চারটে স্টেজ রয়েছে, 4টে বক্স রয়েছে। তার ফার্স্ট বক্সটায় আমি নরমাল একদম স্পঞ্জ রাখি, যাতে ওই প্রথম মেকানিক্যাল ফিল্টারেশন
যাতে প্রথমে জলটা যখন ঢুকছে তার মধ্যে যে সমস্ত ওয়েস্ট গুলো ঢুকছে ওখানে জলটা পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে সেকেন্ড স্টেজটায় আমি ইসে রাখি তোমার বায়োমিডিয়া রাখি। বায়োমিডিয়া সেটা এডিএ বায়োমিডিয়া হতে পারে, সিকেম ম্যাট্রিক্স হতে পারে, আমাদের অল প্রোডাক্টস ইন্ডিয়া যেটা বায়োমিডিয়া ওটাও খুব ভালো। এই ধরনের বা নিওর যে নিও সফটের যে বায়োমিডিয়া ওটাও খুব ভালো, ওটাও ভালো লেগেছে। তারপরের স্টেজটা তো আমি বায়োমিডিয়া রাখি, মানে প্রথম 3টে স্টেজের মধ্যে প্রথমটা মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য স্পঞ্জ, তারপরের বক্সটাতে বায়োমিডিয়া, তারপরের বক্সটাতেও বায়োমিডিয়া ফুল দিয়ে লাস্ট যে বক্সটা থাকে ওই বক্সটাতে আমি আবার একটা মেকানিক্যাল ফিল্ট্রেশন করি নর্মাল স্পঞ্জ দিয়ে। আর আমরা এই ধরনের ট্যাঙ্কে, প্ল্যান্টেশন ট্যাঙ্কে কখনো ইসে ফিল্টার ইউজ করতে পারি না, কার্বন বেসড কিছু ফিল্টার, অ্যাক্টিভ কার্বন আমরা ইউজ করতে পারি না। কজ কি, ও সমস্ত জলের নিউট্রিশন সমস্ত কিছু ও নিজের মধ্যে টেনে। এটা ফিশ অনলি ট্যাঙ্কে আমরা ইউজ করতে পারি, কিন্তু কখনো প্ল্যান্টেড ট্যাঙ্কে কখনোই ওই অ্যাক্টিভ কার্বন মিডিয়াটা ওটা ব্যবহার ইউজ করা করতে পারি না, যাবে না। আর ওই লাস্ট বক্সটা তো আমি মেকানিক্যাল ফিল্ট্রেশন দিয়ে দিই, কারণ কি ওপর দিয়ে জলটা তো টেনে বেরোবে, তো সেক্ষেত্রে যাতে কোনোভাবে বায়োমিডিয়া গিয়ে প্রপেলারে ঢুকে না যায় তার জন্য জাস্ট ফার্স্ট আর লাস্ট বক্সটা আমি শুধু মেকানিক্যাল ফিল্ট্রেশন করি, মাঝের দুটো ফুল বায়োমিডিয়া। সেরামিক রিংও থাকে, সেরামিক রিংটা অতটা এফেক্টিভ না। যেখানে তোমার এডিএ বায়োডিও, যেখানে তোমার সিকেম ম্যাট্রিক্স, ওদের কাছে যেখানে নিও সফট, ওরা মানে ওদের পোর্স অনেক বেশি, মানে ওদের ব্যাকটেরিয়া ধরার ক্ষমতা অনেক বেশি। আর যদি কেউ মানে ব্র্যান্ডেড জিনিসের দিকে না যেতে চায়, ব্র্যান্ডেড জিনিসের দিকে, আমি ব্র্যান্ডেড জিনিসের দিকে কথা বলছি না, কথা বলছি যে বেসিক বায়োমিডিয়া হিসেবে নরমাল জিনিস। ব্র্যান্ড তো তুমি বলছো যে সেটা ব্র্যান্ডেড, আমি তো জিনিসটার কথা বলছি। আজকে এডিএ বায়োডিও আমি ধরে নিলাম এটা নো ডাউটলি সেটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, বাট ওর প্রোডাক্টটা ইউজ করার পেছনে কারণ হচ্ছে যে ও ভীষণ পোরাস। এডিএ বায়োডিয়াতে যদি 1 লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে, সেই হিসাবে সেরামিক রিমে হয়তো 10,000 ব্যাকটেরিয়া থাকছে। আমি এই ডিফারেন্সটাই বলছি, এক্স্যাক্টলি ডিফারেন্সটা ওটাই যে এখানে ওটাতেও কাজ হবে, মানে 10 ভাগের 1 ভাগ কাজ, 10 ভাগের 1 ভাগ কাজ হবে। সে তো তুমি এখন বললে তুমি অনেকে ট্রাই করে না যে প্ল্যান্টেড ট্যাঙ্কে হ্যাং অন ব্যাক দিয়ে প্ল্যান্টেড ট্যাঙ্ক করে, হয় না, যে ফেলিয়ার তো হয় না, হয় ভালোই হয়। কেউ তো হ্যাং অন ব্যাক ফিল্টার দিয়েও তো প্ল্যান্টেশনে ইউজ করে, মানে প্ল্যান্টেড ট্যাঙ্কে হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করে, সেটা যে হবে না তা তো না, হয়তো অবশ্যই ভালো হয়। কিন্তু ক্যানিস্টার ফিল্টার ইউজ করলে কি হচ্ছে, আমি এক্সটার্নালি ফিল্টারেশনের ক্যাপাসিটিটা অনেক পরিমাণে বাড়িয়ে দিতে হচ্ছে, এক ধাক্কা অনেকটা বেড়ে যাচ্ছে। সেম অ্যাজ তুমি যদি সেরামিক রিং ইউজ করো, সেখানে তুমি যে পরিমাণ ব্যাকটেরিয়াটাকে ধরে রাখতে পারছো তার অনেক গুণ বেড়ে যাচ্ছে যখন তুমি আরো ভালো ব্যাকটেরিয়া, মানে ভালো মিডিয়া বলো বা যাই মিডিয়া বলো, যেখানে তুমি ব্যাকটেরিয়াটাকে, মানে আপনার যে ট্যাঙ্কটা করছেন ওটাকে সেফগার্ড রাখার জন্য ওই ক্যানিস্টার এবং এই বায়োমিডিয়া গুলো ইউজ করলে আপনার পক্ষেই ভালো। ওই একটা হ্যাং অন ব্যাগ পাওয়া যায়, এখন অনেক বড় বড় হ্যাং অন ব্যাগ বেরিয়েছে, তো সেগুলোতে কিছুই না, একটা রিসপেক্টার থেকেই যায়, একটা রিসপেক্টার থেকেই যায়। হ্যাঁ, আর লং টার্মের জন্য আমরা তো একটা মানে 6 মাস 1 মাস বা আমরা এরকম করব, তো ও একটা টাইমের পর গিয়ে কিন্তু হ্যাং অন ব্যাগ জাম হতে আরম্ভ করবে, গিয়ে ওর ব্লকড হয়ে যাবে, ক্যাপাসিটি কমবে, তখন আপনাকে সেই মিডিয়া গুলো বার করে পরিষ্কার যেই করবেন শেষ। হ্যাঁ, আর মিডিয়া তুমি বার করতেই পারবে না, জাম হলে তো বের করতেই হবে না, যে মুহূর্তে বার করছো সেই মুহূর্তে তো নষ্ট হচ্ছে। সেই কথাই বললাম যে মিডিয়া ব্যাগে এই প্রবলেমটাই হবে, যে একটা টাইমের পর গিয়ে ও জাম হতে থাকবে, তখন আপনাকে বের করতেই হবে। তখন আপনি যে এতদিন এত সুন্দর করে যে ট্যাঙ্কটাকে হেলদি করেছিলেন, তার পুরো ট্যাঙ্ক ব্যালেন্সটা কিন্তু মিটে যাবে। তো চেষ্টা করবেন যে ক্যানিস্টার ফিল্টারটাই ইউজ করুন, একদম এবং যথাযথভাবে, মানে প্ল্যান্টেড ট্যাঙ্ক করলে, যদি মানে লং টার্মের জন্য প্ল্যান্টেড ট্যাঙ্ক করা হয়, তাহলে যে স্টেপগুলো আমরা আলোচনা করলাম তার প্রত্যেকটা স্টেপই মানে গুরুত্বপূর্ণ। কোনটা ছেড়ে, মানে CO2 দিলাম, লাইট দিলাম না, সাবস্ট্রেটটা দিলাম বা এটা করলাম না, ফার্টিলাইজার দিচ্ছি না, বা যাই হোক সেটার প্রবলেম হচ্ছে, যাই হোক মানে কোনটা এটা, কারণ প্ল্যান্টেড ট্যাঙ্কটা একটা পুরো ওভারঅল এই অ্যাকোয়ার পুরো সিস্টেমটার একটা পুরো ব্যালেন্সের উপর দাঁড়িয়ে থাকে। কারণ কি হয়, নর্মালি ফিশ অনলি ট্যাঙ্কে আমরা জানি আমাদের লাস্ট প্রোডাক্ট বেরোচ্ছে নাইট্রেট, কিন্তু এই প্ল্যান্টেড ট্যাঙ্কে কিন্তু সেই নাইট্রেটটাকে আমরা অ্যাজ আ মানে প্ল্যান্টের খাবার হিসেবে ইউজ করি। সেখানে সেই নাইট্রেটটা প্ল্যান্ট নিচ্ছে, প্ল্যান্ট তার সাথে কার্বন ইনটেক করছে, করে ফটোসিনথেসিস
আমাদের ওয়াটার কলামে আমাদের অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে, রুটের মাধ্যমে আমাদের সাবস্ট্রেটে অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে, এবং এই যে নাইট্রেট প্রডিউস হচ্ছে ফিশ ওয়েস্টের মাধ্যমে সেই নাইট্রেটটাকে নিচ্ছে, এবং সম্পূর্ণ সাইকেলটা চলে লাস্টে গাছ আমাদের অক্সিজেন প্রডিউস করছে। সুতরাং এই পুরো গোটা সাইকেলটা চলছে। সুতরাং এক্ষেত্রে কোনো কিছুর সাথে কোনো কিছুর মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিষয় রিলেটেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিষয় রিলেটেড। মাছের খাবার দাবার থেকে তৈরি হচ্ছে মাছের ফিশ ওয়েস্ট থেকে তৈরি হচ্ছে নাইট্রেট। সেই হিসাবে আমি যখন আমরা যখন মানে ফার্টিলাইজার ইউজ করছি সেই হিসাবে আমরা সেই অনুযায়ী ফার্টিলাইজার ইউজ করছি। মানে আজকে যদি কেউ একটু বেশি বায়োলোড মানে বেশি ফিশ রাখে, সে কিন্তু সবসময় নাইট্রেটটা কম আছে এরকম ফার্টিলাইজার ইউজ করবে, কারণ সে জানে যে তার ফিশ ওয়েস্ট থেকে অলরেডি নাইট্রেট তৈরি। এক্স্যাক্টলি। তো সব শেষে লাস্ট যেটা পয়েন্ট, টেম্পারেচারটা বলে দিই। টেম্পারেচার যে কোনো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ক্ষেত্রে 26টা ঠিকঠাক, 24, 26, 28 অব্দি টলারেবল, কিন্তু না যাওয়াই ভালো, চেষ্টা করবেন। আর সেটার জন্য কি করতে হবে সাধারণত জানেন, যে খুব যদি মানে জল ঠান্ডা হয়ে যায় তাহলে হিটার ইউজ করতে হবে। আর আমাদের এখানে যা গরম পড়ে, আমাদের এখানে চিলার ইউজ করতে হবে, সেক্ষেত্রে বা এসি চিলার, অথবা আপনি এমন জায়গায় রাখুন যেখানে এসি আছে, যে আপনার রুমের মধ্যে এসি আছে, টেম্পারেচারটা অ্যাটলিস্ট 28-এর ওপর যাতে না যায়, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ টেম্পারেচার খুব বেশি বেড়ে গেলে কিন্তু গাছকে বাঁচানো সম্ভব না। তো আপনার ওই সুন্দর ইকোসিস্টেম যেটা আপনি ঘরের মধ্যে বানাচ্ছেন, সেটার ব্যালেন্সটা ওই শুধুমাত্র সবকিছু করার পরেও শুধুমাত্র টেম্পারেচার মেনটেন করা হলো না বলে ওই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় একদম। তো এই ছিল আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য একটু ইন ডিটেলস, একটু বড় হলো ভিডিওটা আমাদের, তো একটু ইন ডিটেলস বললাম। তো এছাড়া আপনাদের যদি আর কোনো এনকোয়ারি থাকে আমাদেরকে জানান, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই নিয়ে আপনাদেরকে জানানোর। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।